প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের নিহার রঞ্জন বৈদ্য স্যার আজকে সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম আমাদের এই চ্যানেলটিতে। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও। আর এই প্যান্ডেমিকের সময় বাসায় বসে তোমার সম্মানিত শিক্ষকরা যে যে বিষয়ে পাঠদান করেন সেই বিষয়ে সম্যক ধারণা রাখার চেষ্টা করো। আজকে আমি অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের উপরে তোমাদেরকে পাঠদান করব। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো, তোমরা যারা জেএসসি পরীক্ষা দিবা তাদের 11 নম্বর কোশ্চেনে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকে। এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স 3টা ক্যাটাগরি থেকে 5টা প্রশ্ন সেট করা হয় এবং প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1 করে 5টা প্রশ্নের মান হচ্ছে 5। তো এই 5টা প্রশ্ন সেট করা হয় 3টা ক্যাটাগরি থেকে, ভয়েস চেঞ্জ, তারপরে সেন্টেন্স অর্থাৎ অ্যাকর্ডিং টু সেন্স এবং অ্যাকর্ডিং টু মিনিং, এই 2 ক্যাটাগরির সেন্টেন্স থেকে এবং ভয়েস চেঞ্জ থেকে মোট 5টা প্রশ্ন করা হবে। এই মোট 5টা প্রশ্নের উত্তর করতে হয় এবং প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে 5 নম্বরের উত্তর করতে হবে এবং কোশ্চেন নাম্বার 11তে থাকে। যাই হোক, আজকে আমরা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সব বিষয় কিন্তু আলোকপাত করতে পারবো না। আমরা শুধুমাত্র আজকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এই বিষয়ের উপরে আমরা আজকে শুধু পাঠদান করব। প্রিয় শিক্ষার্থী, আগে আমাদের জানতে হবে আসলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি, বা এটা বলতে কি বোঝায়। সেই সম্পর্কে যদি সম্যক ধারণা না থাকে তবে এই ব্যাপারে কিন্তু প্রশ্নের উত্তর করা যথেষ্ট দুরূহ ব্যাপার। তো আজকে আমরা বলবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি। বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে এক বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তর করার যে পদ্ধতি সেটাকেই বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখানে কিন্তু মূল জিনিসটা হচ্ছে যে তুমি কোনো অবস্থায় ওই সেন্টেন্সটার কোনো অবস্থায় অর্থের কোনো পরিবর্তন সাধন করতে পারবে না। যদি তুমি অর্থের পরিবর্তন ঘটে তবে সেটা কিন্তু ট্রান্সফরমেশন হিসেবে গণ্য হবে না। কেমন? তো আমরা বললাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কাকে বলে। এবারে চলো, আমি বলেছি যে শুধু তোমাদেরকে আজকে আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করে সেই ব্যাপারে আমরা শেখাবো। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, কেমন? অ্যাফার্মেটিভ টু আমরা নেগেটিভ কিভাবে করব। প্রিয় শিক্ষার্থী, অনেকগুলি রুল রয়েছে। তার মধ্যে দেখো, অনলি এবং অ্যালোন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে বলে তবে আমরা কি করব। প্রিয় শিক্ষার্থী, অনলি বা অ্যালোন যুক্ত সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব তখন আমরা 3টা বিষয়ের উপরে আলোকপাত করব। যে অনলি দ্বারা কি ব্যক্তিকে বোঝায় নাকি মহান স্রষ্টাকে বোঝায়, অনলি দ্বারা কি বস্তুকে বোঝায়, অনলি দ্বারা কি বয়স কিংবা ডাহার সংখ্যাকে বোঝায়, এই ব্যাপারগুলিতে আমাদের নজরদারি করতে হবে। আমরা এই ব্যাপার যদি আইডেন্টিফাই করতে পারি তবেই কিন্তু আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবো খুব অনায়াসে, এবং এটা খুব সহজবোধ্য এবং সোজা হবে। তো ধরো আমি একটা উদাহরণ দিতে পারি, অনলি গড নোজ আওয়ার নেক্সট ডেস্টিনেশন। এটা আমরা লিখলাম অনলি গড নোজ আওয়ার নেক্সট ডেস্টিনেশন। তো প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এটাকে যদি নেগেটিভ করতে বলি বা নেগেটিভ করতে বলা হয় তবে আমরা এটাকে কি করব। এখানে যদি আমরা একটু মাইনিউটলি খেয়াল করি তাহলে দেখব এই অনলি বস্তুত কিন্তু এই গড বা মহান স্রষ্টাকে ডিনোট করে, রেফার করে, বোঝায়। তো এরকম যদি মহান স্রষ্টাকে বোঝায়, দেবদেবতাকে বোঝায়, মহান আল্লাহকে বোঝায়, তবে এই অনলি এর পরিবর্তে আমরা নান বাট করব। কি করব? নান বাট। খেয়াল রাখতে হবে, যদি ব্যক্তিকে বোঝায় কিংবা মহান আল্লাহকে বোঝায়, মহান স্রষ্টাকে বোঝায়, তবে আমরা প্রথমেই নান বাট করব। এই নান বাটটা কিসের পরিবর্তে আনলাম? এই অনলি এর পরিবর্তে কিন্তু আমরা এই নান বাটটা বসিয়েছি। তাহলে অনলিকে আমরা ডিলিট করলাম, নান বাট দিয়ে, কেমন? এরপরে কিন্তু আর তুমি কিচ্ছু পরিবর্তন করতে হবে না, যা আছে হুবহু কপি করে দেবে। তাহলে হবে নান বাট গড নোস আওয়ার নেক্সট ডেস্টিনেশন। হয়ে গেল। তাহলে আমি কি বললাম, আবার আমি একটু বলছি, এই অনলি দ্বারা যদি মহান স্রষ্টাকে বোঝায়
অনলি দ্বারা যদি ব্যক্তিকে বোঝায় তো আমরা সেই ক্ষেত্রে আমরা এই অনলি এর পরিবর্তে আমরা কি করব, নান বাট করব। নান বাট করার পরে আমরা অনলিটাকে ডিলিট করে দিয়ে তারপরে যা আছে হুবহু কপি করব। কেমন? তাহলে হয়ে গেল। বাসায় এটা নিয়ে প্র্যাকটিস করি। এবার দেখো আমি দেখিয়েছি এটা মহান স্রষ্টাকে বোঝায়। এবারে যদি স্রষ্টাকে না বুঝে কোনো ব্যক্তিকে বুঝে তাহলে আমরা কি করব? যেমন হি ওয়াজ অ্যালোন উইথ হিজ থটস। যেমন আমি লিখি হি ওয়াজ অ্যালোন উইথ হিজ থটস। এখানে প্রিয় শিক্ষার্থী এটাকেও কিন্তু আমরা নেগেটিভ করতে বলবো। দেখো হি ওয়াজ অ্যালোন উইথ হিজ থটস। হি ওয়াজ অ্যালোন উইথ হিজ থটস। তাহলে এখানে এই অ্যালোন কিন্তু এই ব্যক্তিকে মিন করে, এই ব্যক্তিকে বোঝায়। এক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যালোনকে নান বাট দ্বারা অপসারণ করবো। যখনই ব্যক্তি হবে, যখনই মহান স্রষ্টাকে হবে, তখনই তুমি একটা ভেরি বিগিনিং কি বসাবে? একেবারে নান বাট এটা বসাবে। কেমন? তাহলে আমরা কি করলাম? নান বাট। নান বাটটা কিসের পরিবর্তে বসালাম? অ্যালোনের পরিবর্তে। তাহলে আমরা এখন অ্যালোনটাকে কিন্তু পুরোটালি ডিলিট করে দেবো, ইরেজ করে দেবো। তাহলে নান বাট হি ওয়াজ উইথ হিজ থটস। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এখানে দেখালাম মহান স্রষ্টাকে বোঝায় এবং দ্বিতীয়বারে আমরা দেখালাম যে এটা ব্যক্তিকে বোঝায়। তাহলে ব্যক্তি বোঝায় এবং মহান স্রষ্টাকে বোঝায় এমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে, মানে অ্যালোন কিংবা অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা অবশ্যই নেগেটিভ করতে পারবো। এবারে এই অনলি বা অ্যালোন দ্বারা যদি ব্যক্তি বা মহান স্রষ্টাকে না বুঝিয়ে তা যদি বস্তুকে বোঝায় তবে আমরা কি করব? যেমন ধরো আমরা একটা এরকম উদাহরণ দিলাম, মাই চাইল্ড। আমি জানি তোমরাও যারা ছোট বাচ্চা তারাও পছন্দ করো। মাই চাইল্ড লাইকস টয়। আমার বাচ্চা টয় বা সরি এখানে অনলি আমি এটা লিখিনি, অনলি টয়। আমার ছেলে বা আমার বাচ্চা শুধু খেলনা পছন্দ করে। এখানে দেখো এই অনলি দ্বারা এই টয়কে মিন করে। তুমি এখানে যে কোনো কিছু লিখতে পারো, মাই চাইল্ড লাইকস অনলি সুইটস। হ্যাঁ, আমার ছেলে বা আমার মেয়ে, আমার সন্তান শুধুমাত্র ওই সুইটস বা মিষ্টি পছন্দ করে। এরকম যে কোনো কিছু বসাতে পারো যেগুলো আসলে বস্তুগত জিনিস হবে। এরকম বস্তুগত জিনিস যদি হয় তবে আমরা নাথিং বাদ করবো। তবে প্রিয় শিক্ষার্থী এবারে কিন্তু আমরা এট দ্য ভেরি বিগিনিং আমরা কিন্তু বসাবো না নাথিং। এবার আমরা কখন বসাবো? যে জিনিসটাকে বোঝে, যে বস্তুগত জিনিসটাকে বোঝে, আমরা তার আগে কিন্তু নাথিং বাদ বসাবো। তাইলে হবে দেখো মাই চাইল্ড লাইকস নাথিং বাট টয়। আমার বাচ্চা শুধুই খেলনা চায়। তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা এই অনলিকে এবারে কি দ্বারা রিপ্লেস করেছি? নাথিং বাট দ্বারা। তাহলে অনলি দ্বারা যদি বস্তুগত জিনিসকে বোঝায় তবে আমরা তাকে আমরা অপসারণ করব কি দিয়ে? নাথিং বাট দিয়ে। আশা করি বুঝতে পেরেছো। এবারে দেখো আমরা তাহলে আবার একটু বলছি, ব্যক্তিকে বোঝালে কি করব আমরা, মহান স্রষ্টাকে বোঝালে কি করব, আর বস্তুকে বোঝালে আমরা কি করব সেটা কিন্তু আমরা বললাম। এবারে চলো বস্তুগত জিনিস না হতে পারে, কোনো ব্যক্তিকে না বোঝাতে পারে, তা যদি ডাহার সংখ্যাগত হয় কিংবা তা যদি বয়সকে মিন করে তবে আমরা কি করব? তোমরা জানো এই আজকের প্যান্ডেমিক হয়েছে কিসের কারণে? এই করোনা ভাইরাসের কারণে। এই করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে চায়নার উহানে, যা আমাদের ঢাকা থেকে এই উহানের দূরত্ব হচ্ছে 2406 মাইল আমি যতদূর জানি। তাহলে আমরা লিখতে পারি উহান is only 2406 miles away from ঢাকা। প্রিয় শিক্ষার্থী এটাও কিন্তু আমরা নেগেটিভ করব।
তো এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে? দেখো প্রিয় শিক্ষার্থী, এই অনলি দ্বারা কিন্তু এই সংখ্যাটাকে বোঝায়। এটা একটা ডিসটেন্স, আমরা বলতে পারি এটা একটা সংখ্যা। তো এরকম যদি সংখ্যাকে বোঝায় অনলি দ্বারা, তবে আমরা এই অনলি এর পরিবর্তে আমরা করতে পারবো নট লেস দ্যান কিংবা নট মোর দ্যান। বুঝতে পেরেছো? যদি সংখ্যাকে বোঝায় তবে আমরা কি করব? নট মোর দ্যান কিংবা নট লেস দ্যান। শুধু সংখ্যা না, যদি বয়সকে বোঝায় সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটা অ্যাপ্লিকেবল বা প্রয়োগ করা যেতে পারে। কেমন? তাহলে আমরা এটাকে নেগেটিভ করলে কি হবে? দেখো, উহান ইজ নট মোর দ্যান, আমরা সংখ্যাটা বসাবো এত মাইলস অ্যাওয়ে ফ্রম ঢাকা। আমরা কিন্তু এখানে একটা জানলাম, একটা ব্যাপার জানলাম, একটা কারেন্ট অ্যাফেয়ার্স, যে এখান থেকে আসলে অনেকেই হয়তো জানতে, তারপরে আমি বললাম যে উহান ঢাকা থেকে কত মাইল দূরে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কি করেছি? অনলি এর পরিবর্তে আমরা নট মোর দ্যান বসিয়েছি। আমি বলেছি যে তুমি এখানে ইচ্ছা করলে তুমি নট লেস দ্যানও বসাতে পারবে, নট লেস দ্যান, তারপরে যা আছে আর কোনো কিছুই কিন্তু পরিবর্তন হচ্ছে না। তাহলে তুমি এর যে কোনো একটাকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, যদি এটাকে দ্বারা সংখ্যাকে মিন করে। কি দ্বারা? এই অনলি দ্বারা। কেমন? তাহলে সংখ্যাকে মিন করলে আমরা এই অনলিটাকে রিপ্লেস করব নট মোর দ্যান কিংবা নট লেস দ্যান, এর যে কোনো একটা দিয়ে। তাহলে এটা সংখ্যা, এটা যদি বয়স হয়, যেমন যদি আমি বলি টুডে আই অ্যাম 42 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, আমার বয়স কিন্তু 42 বছর। দেখো, টুডে আই অ্যাম 42 ইয়ার্স ওল্ড, আজ আমার বয়স কত? 42 বছর মাত্র। তো দেখো, এক্ষেত্রে কিন্তু এই 42, টুডে আই অ্যাম, সরি আমরা অনলিকে বারবার আমি লিখছি না, হ্যাঁ বেশি হতে পারে মনে হয় আমার বয়স, সন্দেহ আছে। তাহলে অনলি, কেমন? টুডে আই অ্যাম অনলি 42 ইয়ার্স ওল্ড, আমি মাত্র 42 বছর বয়স্ক। হ্যাঁ, তাহলে আমরা কি করব? এই অনলির পরিবর্তে আমরা কি করব প্রিয় শিক্ষার্থী? টুডে আই অ্যাম নট, দেখো, লেস দেন 42 ইয়ার্স ওল্ড লিখে ফেলছি আগে। তাহলে দেখো, আমরা এটা কিন্তু সংখ্যাকে না বুঝে এটা কিন্তু বয়স, এটাও সংখ্যা, তবে আসলে ডেফিনেটলি এখানে আমরা বুঝতে পারি এর বয়সকে মিন করেছে। তাহলে আমরা কি শিখলাম? যদি সংখ্যাকে বোঝায় কিংবা বয়সকে বোঝায় তবে আমরা অনলি বা অ্যালোনের পরিবর্তে নট লেস দ্যান কিংবা নট মোর দ্যান করব। কেমন? আশা করি বুঝতে পেরেছো। আবার আমি একটু বলছি, অনলি বা অ্যালোন দ্বারা যদি ব্যক্তিকে বোঝায় তবে নান বাট, যদি বস্তুকে বোঝায় তাহলে নাথিং বাট, আর যদি বয়স বা সংখ্যাকে বোঝায় তবে সেই ক্ষেত্রে আমরা নট মোর দ্যান কিংবা নট লেস দ্যান করব। আমি আরেকটু বলিনি যে অনলি দ্বারা যদি মহান স্রষ্টাকে বোঝায়, আল্লাহ তাআলাকে বোঝায় বা যে কোনো ধর্মের মহান স্রষ্টাকে বোঝায় তবে আমরা সেই ক্ষেত্রে কিন্তু অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা আমরা অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা নান বাট করব। কেমন? তো এরকম উদাহরণ বাসায় দেওয়ার চেষ্টা করবে, বাসায় মনে রাখার চেষ্টা করবে, প্র্যাকটিস করবে, তাহলে তোমরা কিন্তু এই ব্যাপারে সম্যক ধারণা রাখতে পারবে এবং সেটা তোমার যথেষ্ট মনে থাকবে। তো অনলি বা অ্যালোনের এবারে শেখালাম, আশা করি বুঝতে পেরেছো। এবারে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা শিখব, অনেক সময় আমরা কোনো সেন্টেন্সে দেখি হাবুদার সেন্টেন্সে মাস্ট কথাটা উল্লেখ থাকে। কেমন? কি কথা উল্লেখ থাকে? মাস্ট। মাস্টকে আসলে আমরা ওই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করি যে সমস্ত জায়গায় বোঝাতে চাই যে বাধ্যবাধকতা রয়েছে বা যা অবশ্য কর্তব্য বা যা অবশ্যই আমাদের করা উচিত, করতে হবে, এরকম যদি হয় তবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু মাস্টকে ব্যবহার করি। মাঝে মধ্যে আমরা কিছু সেন্টেন্সে কেন ব্যবহার করি, মাঝে মধ্যে আমরা হ্যাভ টু ব্যবহার করি কিংবা হ্যাজ টু ব্যবহার করি। তো যেটাই আমরা ব্যবহার করি না কেন, দেখো কি বলেছি, মাস্ট কিংবা ক্যান অথবা হ্যাভ টু কিংবা হ্যাজ টু। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে যে চারটা ওয়ার্ড লিখেছি, তো এর যে কোনো একটা যদি ব্যবহার করা হয় কোনো সেন্টেন্সের মধ্যে তবে আমরা সেই ধরনের হাবোধক বাক্যকে কিভাবে নাবোধক বাক্যে রূপান্তর করব। মাস্ট, ক্যান, হ্যাভ টু, হ্যাজ টু এগুলি যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাকে নেগেটিভ করতে হলে আমরা এর পরিবর্তে ক্যান নট, বাট কিংবা ক্যান নট হেল্প পাবো। কি বলেছি? এর পরিবর্তে আমরা
প্রিয় শিক্ষার্থী ক্যান নট বাট পাবো কিংবা ক্যান নট হেল্প পাবো। কেমন, এই জিনিসটাকে মনে রাখতে হবে। ক্যান নট বাট কিংবা ক্যান নট হেল্প পাবো কখন? যদি মাস্ট, ক্যান, হ্যাভ টু কিংবা হ্যাজ টু এই ওয়ার্ড সম্বলিত কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে বলে, তবে আমরা এই নেগেটিভ করার সময় আমরা ক্যান নট বাট কিংবা ক্যান নট হেল্প বসাবো। তবে ক্যান নট বাট বসানোর পরে আমরা ভার্বের বেস ফর্ম বা V1 বসাবো। কেমন, ভার্বের বেস ফর্মটা বসাবো, যেমন রাইট, হ্যাঁ, কাম, গো, ডু ইত্যাদি। এরকম যে কোনো ওয়ার্ড আমরা বসাবো, আমরা ভার্বের বেস ফর্ম থেকে বসাবো। কিন্তু আমরা যদি ক্যান নট হেল্প বসাই, তবে আমরা প্রিয় শিক্ষার্থী এই ভার্বের বেস ফর্মের সহিত আমাকে আইএনজি যোগ করে বসাতে হবে। কেমন, তাহলে হলো কি, যদি আমরা ধরো ক্যান নট হেল্প বসাই পরে ভার্ব বসাই, যেমন ডু ভার্ব কি অ্যাপ্লাই করি, তাহলে হবে ডুইং। যদি আমরা ব্যবহার করি রাইট, তাহলে হবে রাইটিং। যদি ব্যবহার করি সিং, তাহলে হবে সিঙ্গিং। এরকম যে কোনো ক্যান নট হেল্পের পরে তোমাকে আইএনজি যুক্ত ভার্ব বসাতে হবে, কিন্তু ক্যান নট ভার্ব বসালে তোমাকে অবশ্যই ভার্বের বেস ফর্মটা বসাতে হবে। কেমন, এবারে চলো আমরা কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করি। যেমন আমাদের স্ব ধর্মের যে নিয়ম নীতি রয়েছে বা স্ব ধর্মের যে প্রথা রয়েছে, সেগুলি আমাদের অবশ্যই মেনে চলা উচিত। এটা কিন্তু আসলে বাধ্যবাধকতা। তাহলে আমরা বলতে পারি উই মাস্ট অ্যাবাইড বাই দ্য রিচুয়ালস অফ আওয়ার রেসপেক্টিভ রিলিজিয়ন। কি বলেছি প্রিয় শিক্ষার্থী? উই মাস্ট অ্যাবাইড বাই দ্য rituals of our respective religion। প্রিয় শিক্ষার্থী, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি করব? কি বলেছি? we must abide by the rituals of our respective religion। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এখানে মাস্ট কথাটা আছে। কেমন, তো যদি মাস্ট কথাটা থাকে তাহলে আমরা এটাকে কি করব? এই মাস্টের পরিবর্তে, হ্যাঁ ঠিক ধরেছো, কি হবে? ক্যান নট বাট হবে। তাহলে আমরা লিখব উই ক্যান নট বাট। কেমন, তুমি যদি মনে করো না আমি ক্যান নট বাট অ্যাপ্লাই করবো না, আমি ক্যান নট হেল্প বসাবো, তাহলে তুমি লিখতে পারবা ক্যান নট হেল্প। তবে আমি তোমাকে কিন্তু দুটো ব্যবহার বলেছি যে এটা ভার্বটার একটু গঠনগত পরিবর্তন হবে। এক্ষেত্রে আমি সরাসরি এই ভার্বটাকে ব্যবহার করতে পারবো। তাহলে অ্যাবাইড বাই দ্য রিচুয়ালস অফ আওয়ার রেসপেক্টিভ রিলিজিয়ন। আমরা স্ব ধর্মের যে নিয়ম নীতি রয়েছে সেগুলো আমরা অবশ্যই মেনে চলবো। কিন্তু প্রিয় শিক্ষার্থী, তুমি যদি ক্যান নট হেল্প বসাও, তাহলে কিন্তু তোমার সাথে অবশ্যই অ্যাবাইডিং বাই দা, তুমি এই ভার্বের সাথে আইএনজি যোগ করে তারপরে কিন্তু এটাকে তোমাকে নেগেটিভ করতে হবে। কেমন, তাহলে মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব আমরা কিন্তু বুঝলাম। এছাড়াও তুমি এরকম অনেক উদাহরণ দিতে পারো। উই মাস্ট অ্যাবাইড বাই দ্য রুলস অফ আওয়ার স্কুল, আমরা স্কুলের নিয়ম নীতি মেনে চলবো। তাহলে উই cannot but abide by the rules of the country. Traffic rules, we must abide by the traffic rules, we must follow the traffic rules, we must abide by our parents, we must listen to our parents। এরকম অনেক উদাহরণ কিন্তু দিতে পারো এবং সেগুলো তুমি কিভাবে নেগেটিভ করবে তুমি এই নিয়মের মধ্যে ফেলে বাসায় চর্চা করবে, তাহলে দেখবে যে এটা তুমি আয়ত্ত করতে পারবে। কেমন, এবারে আমরা উদাহরণ দিতে পারি people must stay at home during COVID-19 প্যান্ডেমিক। আসলে এই সময় আমাদের অবশ্যই বাসায় থাকা উচিত। কি বলেছি? পিপল মাস্ট স্টে। হ্যাঁ, আরেকটা উদাহরণ দিচ্ছি, পিপল মাস্ট। তুমি আমার সাথে, যারা প্রিয় শিক্ষার্থী দেখছো এই মুহূর্তে, তুমি বলার পরে তুমি চেষ্টা করবে পারছো কিনা। কেমন, পিপল মাস্ট স্টে, লোকজন মানুষ অবশ্যই অবস্থান করবে, স্টে এট হোম ডিউরিং COVID-19 প্যান্ডেমিক। তো প্রিয় শিক্ষার্থী, এই কোভিড সম্পর্কে তোমরা কিন্তু যথেষ্ট অবগত হয়ে গেছো। হ্যাঁ,
তো দেখো পিপল মাস্ট স্টে অ্যাট হোম ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক। তো এক্ষেত্রেও কিন্তু আমরা কি করতে পারবো, পিপল ক্যান নট বাট স্টে অ্যাট হোম ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক। কেমন প্রিয় শিক্ষার্থী, কি হবে তাহলে আমি লিখে দিচ্ছি, পিপল ক্যান নট বাট স্টে অ্যাট হোম, তোমরা বাসায় থাকবে, বাইরে যাবে না, কেমন, ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক। বাসায় অবস্থান করবে, এই সময় কেউ বাইরে যাবে না, এটা খুব হাইলি কন্টাজিয়াস ডিজিজ, কেমন, কাজেই তোমরা এই সময় বাইরে যাবে না। তো পিপল ক্যান নট, সরি দেখো আমরা এখানে বাটটাকে মিস করেছি, পিপল ক্যান নট বাট, কেমন, পিপল ক্যান নট বাট স্টে অ্যাট হোম ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক। আশা করি মাস্টের ব্যবহারটা বুঝতে পেরেছো। এবার আমি কি বলেছি যে ক্যান ব্যবহার হতে পারে, হ্যাভ টু ব্যবহার হতে পারে, হ্যাজ টু ব্যবহার হতে পারে, কেমন। তো দেখো আমরা ওরকম কয়েকটা উদাহরণ দিচ্ছি। কি বলেছি, হ্যাভ টু ইউজ করতে হবে, কেমন, যেমন উই হ্যাভ টু, তোমরা অবশ্যই তোমাদের বাবা মায়ের কথা শোনো বা শোনা উচিত, কেমন, উই হ্যাভ টু লিসেন টু আওয়ার লাভড প্যারেন্টস। তোমরা অবশ্যই তোমাদের প্রিয় বাবা মায়ের কথা মেনে চলবে, শুনবে, কখনো দুঃখ দিবে না, কষ্ট দিবে না, নিষেধ করলে অবশ্যই শুনবে। তো দেখো উই হ্যাভ টু লিসেন টু আওয়ার লাভড প্যারেন্টস, অবশ্যই আমরা আমাদের বাবা মায়ের কথা শুনবো। তো দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা হ্যাভ টু কি ইউজ করেছি, আমি বলেছি যে হ্যাভ টু যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু তুমি ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প করতে পারবে, কেমন, তাহলে উই ক্যান নট বাট, উই ক্যান নট বাট লিসেন টু আওয়ার লাভড প্যারেন্টস। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো, কেমন। তো হ্যাভ টু যদি থাকে সেক্ষেত্রে তুমি ক্যান নট বাট কিংবা ক্যান নট হেল্প যে কোনোটাকে অ্যাপ্লাই করতে পারবে। এবার হ্যাজ টু দিয়ে একই, দেখো যেমন শি হ্যাজ টু মেইনটেইন, শি হ্যাজ টু মেইনটেইন হার ফ্যামিলি। তো প্রিয় শিক্ষার্থী, এটাকে যদি আমরা নেগেটিভ করতে বলি তাহলে হবে কি, হ্যাজ টু এর পরিবর্তে তুমি ক্যান নট বাট বসাবে, তাহলে কি হলো, শি ক্যান নট বাট মেইনটেইন হার ফ্যামিলি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা শিখলাম যে মাস্ট, ক্যান, হ্যাভ টু কিংবা হ্যাজ টু সম্বলিত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে বলা হয় তবে আমরা মাস্টের পরিবর্তে, ক্যানের পরিবর্তে, হ্যাজ টু এর পরিবর্তে কিংবা হ্যাভ টু এর পরিবর্তে আমরা কি বসাবো, ক্যান নট বাট বসাবো, কেমন। আশা করি বুঝতে পেরেছো। এরপরে যদি কেউ বুঝতে কষ্ট হয়, না বুঝে, তবে অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে লিখে তোমার সমস্যাটা কোথায় কোথায় বোঝো না সেটা অবশ্যই আমাদেরকে জানাবে। আমরা অবশ্যই তোমাদের সমস্ত প্রশ্ন, সমস্ত জিজ্ঞাসার উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। এবারে প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ শিখলাম যে হ্যাজ টু কিংবা হ্যাভ টু, এমনও তো হতে পারে কুড থাকতে পারে, হ্যাড টু থাকতে পারে, তবে তুমি কি করবে, কেমন, কি বলেছি, কুড কিংবা হ্যাড টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে বলে তবে তুমি কি করবে। এরকম কুড বা হ্যাড টু যদি থাকে, এই ধরনের সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে বলে তবে এই কুড বা হ্যাড টু এর পরিবর্তে তুমি কুড নট বাট বসাবে, কেমন। ওখানে বসিয়েছিলাম ক্যান নট বাট কিংবা, কিন্তু এখানে তুমি কুড নট বাট বসাবে, কুড নট বাট বসাবে, কেমন। যেমন
কুড নট বাট বসাবে আই হ্যাড টু স্টে হোম ফর মাই ওন সেফটি। একটা উদাহরণ দিলাম, আই হ্যাড টু স্টে at home for my safety। হ্যাঁ, নিজস্ব নিরাপত্তার জন্যই কিন্তু আমাকে বাসায় থাকতে হয়েছিল। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই হ্যাড টু এর পরিবর্তে কি করব? কুড নট বাট বসাবো। তাহলে হবে আই কুড নট বাট, I could not but stay at home for my safety। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি এই হ্যাড টু কিংবা কুড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা যদি নেগেটিভ করতে বলি তবে তোমরা অবশ্যই পারবে। এ ব্যাপারে বাসায় যথেষ্ট প্র্যাকটিস করবে, তাহলে তুমি পারবে বা এই ব্যাপারে তোমার যথেষ্ট সম্যক ধারণা হবে, বুঝতে পারবে। এখন আমরা শেখাবো প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা শিখব টু ডট ডট টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয়। কেমন কি বলেছি? টু ডট ডট টু, টু টি ডাবল ও টু। আসলে আমরা অনেকেই এটাকে উচ্চারণ করি টু, এটা কিন্তু ঠিক না। টি ডাবল ও টু, টি ডাবল ও টু ডট ডট টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব। প্রিয় শিক্ষার্থী, টু ডট ডট টু, আসলে এখানে এই টু ডট ডট টু, এই টু এর পরে একটা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব থাকে, এরপরে টু থাকে, তারপরে একটা ভার্ব থাকে, এরকম স্ট্রাকচারের হয়। যেমন হি ওয়াজ টু নার্ভাস, কি বলেছি? হি ওয়াজ, দেখো too nervous, he was too nervous, he was too nervous to perform, he was too nervous to perform, he was too nervous to perform well on the stage, he was too nervous to perform well on the on the stage। তো আসলে আমরা অনেক সময় কোনো কিছু পারফর্ম করতে গিয়ে সবার সম্মুখে যথেষ্ট নার্ভাসনেস ফিল করি, সেটা এখানে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো হি ওয়াজ টু নার্ভাস, আমরা লক্ষ্য করলে দেখবো যে এখানে টু এর পরে এখানে একটা অ্যাডজেক্টিভ রয়েছে, তাই না? এরপর দেখো টু রয়েছে, তারপরে এটা ভার্ব রয়েছে। তাহলে এই স্ট্রাকচারের সাথে মিলে গেল টু প্লাস অ্যাডজেক্টিভ, কেমন? বা এখানে কোনো অ্যাডভার্ব থাকতে পারে। এরকম স্ট্রাকচার যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হইলে আমরা কি করব? প্রথমে তুমি সাবজেক্ট বসাবে, হি ওয়াজ, কি করবে? হি ওয়াজ, আমরা এই টু এর জায়গায় সো বসাবো, কেমন? হি ওয়াজ সো নার্ভাস, NERVOUS, কেমন? হি ওয়াজ সো নার্ভাস। তাহলে আমরা কি করব? প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর ভার্ব বসাবো, তারপরে মানে ওই টু এর জায়গায় আমরা একটা সো বসাবো, হি ওয়াজ সো নার্ভাস। এরপরে দ্বিতীয় যে টু, টিও টু থাকে, সেখানে একটা দ্যাট বসাবো। তারপরে এখানে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টকে আবার এখানে আমরা বসাবো, হি ওয়াজ সো নার্ভাস দ্যাট। এরপরে আমরা সাবজেক্ট বসি, এখানে ক্যান নট অথবা কুড নট বসাবো, ক্যান নট অথবা কুড নট বসাবো। এখন কখন ক্যান নট বসাবো, কখন কুড নট বসাবো তা বুঝতে হবে যে এই যে সাবজেক্ট এর পরে যে ভার্বটা রয়েছে তা কি প্রেজেন্ট টেন্সের না পাস্ট টেন্সের। যদি প্রেজেন্ট টেন্সের হয় তবে এখানে হবে ক্যান নট, আর যদি এটা পাস্ট টেন্সের হয় তাহলে এটা হবে কুড নট, কেমন? তাহলে হি ওয়াজ সো নার্ভাস দ্যাট হি কুড নট, এরপরে যা আছে আমি সব একইভাবে কপি করব, কেমন? পারফর্ম ওয়েল অন দ্য স্টেজ। আশা করি বুঝতে পেরেছো টু ডট ডট টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব। এরকম আমরা অনেক উদাহরণ দিতে পারি।
I was too busy to talk to her. I was too busy to talk to her. তাহলে কি হবে? I was so busy that I could not talk to her. যদি এটা প্রেজেন্ট টেন্সে হয় তাহলে হয়তো এভাবে বলতে হইতো I am too busy to talk to her. তাহলে হবে কি? I am so busy that I cannot talk to her. বুঝলে? কিংবা the task was too difficult to do without help. এটা যদি আমরা নেগেটিভ করতে বলি তাহলে কি হবে? The task was so difficult that I could not do without help. তুমি যদি মনে করো কাজটা তোমার জন্য কঠিন তবে আই বসাবে, যদি মনে করো তার জন্য কঠিন তাহলে ইউ বসাবে। এটা ইট ইজ আপ টু ইউ। কিংবা বলতে পারো she was too anxious about her husband to think about anything else. এই ধরনের সেন্টেন্স যদি হয় তাহলে কি হবে? she was so anxious about her husband that she could not think about anything else. এরকম অনেক ধরনের সেন্টেন্স তোমরা অবতারণা করবে, বাসায় চেষ্টা করবে, তাহলে দেখবে আসলে এগুলি খুবই সোজা, এগুলি পারা সম্ভব। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা শেখাবো এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করে। এভরি যুক্ত মানে এভরি এর সাথে কোনো নাউন থাকতে পারে, হ্যাঁ, এভরিওয়ান, এভরিবডি, অল, এরকম কোন সেন্টেন্স যদি থাকে তবে আমরা সেই ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব। যেমন এভরি চাইল্ড লাভস হিজ অর হার প্যারেন্টস। প্রত্যেক সন্তানই কিন্তু তার মা বাবাকে পছন্দ করেন, ভালোবাসেন। তাহলে তুমি দেখো যে আমরা এভরি চাইল্ড, এই যে এভরি প্লাস একটা নাউন রয়েছে, কেমন একটা কমন নাউন রয়েছে, এভরি চাইল্ড লাভস হিজ অর হার প্যারেন্টস। প্রত্যেক সন্তান সন্ততি কিন্তু তার বাবা মাকে পছন্দ করেন। এই ক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময়, আমরা এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ করার সময় আমরা এভরির পরিবর্তে দেয়ার ইজ নো করি। দেয়ার ইজ কি করব? সরি, দেয়ার ইজ নো করব। কেমন? দেয়ার ইজ নো কিসের পরিবর্তে? শুধু এভরি এর পরিবর্তে, এই শুধু এভরি এর পরিবর্তে, এইটুকুনের পরিবর্তে আমরা দেয়ার ইজ নো বসালাম। তারপরে এই এভরি এর সাথে যে নাউনটা থাকে সেই নাউনটাকে তোমাকে বসাতে হবে। দেয়ার ইজ নো চাইল্ড বাট দেয়ার ইজ নো চাইল্ড। প্রথমে এভরি এর পরিবর্তে কি বসাবে? দেয়ার ইজ নো বসাবে। তারপরে এভরি এর সাথে যে নাউনটা থাকবে সেই নাউনটাকে কপি করবে, এখানে বসাবে, তারপরে বাট বসিয়ে কোনো কিছু পাল্টাবে না। তাহলে দেয়ার ইজ নো চাইল্ড বাট লাভস হিজ অথবা হার প্যারেন্টস। তাহলে এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব, অল যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা নেগেটিভ করব এখানে কিন্তু আমরা দেখালাম। আমরা দেখাতে পারি, দেখো এভরি পলিটিশিয়ানদেরকে অবশ্যই তোমরা চিনো। এভরি পলিটিশিয়ান ইজ এ গুড অ্যাক্টর, কিংবা অ্যান অ্যাক্ট্রেস। হ্যাঁ, পলিটিশিয়ান হতে হলে কিন্তু তোমাকে অবশ্যই অনেক মেধাবী হতে হবে, চৌকস হতে হবে, অনেক অভিনয় করার মতো প্রবণতা থাকতে হবে, তবেই কিন্তু তুমি একজন ভালো সফল কিন্তু পলিটিশিয়ান হতে পারবে। তাহলে দেখো আমরা এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করলে তাহলে এভরি প্লাস ইজ নাউন আছে, কেমন? তাহলে কি হলো? আমরা কি বসাবো? দেয়ার ইজ নো পলিটিশিয়ান বাট ইজ এ, বা এখন যা আছে তুমি সেগুলি কপি করে দিবে, কেমন? ইজ এ গুড অ্যাক্টর অথবা ইজ অ্যান
গুড অ্যাক্ট্রেস, কেমন? ইজ এ গুড অ্যাক্টর অথবা ইজ এ গুড অ্যাক্ট্রেস। সরি, এখানে এন্ড দেওয়ার দরকার নেই। এভরি পলিটিশিয়ান ইজ এ গুড অ্যাক্টর কিংবা অ্যাক্ট্রেস, দেয়ার ইজ নো পলিটিশিয়ান বাট ইজ এ গুড অ্যাক্টর কিংবা অ্যাক্ট্রেস। কেমন? বুঝতে পেরেছো? এবার আমরা দেখাবো অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করে। অলওয়েজ যুক্ত, তবে প্রিয় শিক্ষার্থী, অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব তখন তোমাদের কিছু এর অপোজিট ওয়ার্ড জানতে হবে। কিছু ওয়ার্ড থাকবে ওই সেন্টেন্সের মধ্যে যা তোমাকে অবশ্যই কনফ্লিক্টিং ওয়ার্ড অবশ্যই তোমাকে জানতে হবে। সেই ওয়ার্ডগুলি তোমাকে জানতে হবে, অপোজিট ওয়ার্ড তোমাকে অবশ্যই জানতে হবে, অথবা রিভার্স ওয়ার্ডগুলি তোমাকে অবশ্যই জানতে হবে, কনফ্লিক্টিং ওয়ার্ডগুলি তোমাকে অবশ্যই জানতে হবে। এগুলি হচ্ছে যেমন মনে করো যদি থাকে অ্যাটেন্টিভ, এর অপোজিট ওয়ার্ড বা রিভার্স ওয়ার্ড কিংবা কনফ্লিক্টিং ওয়ার্ডটা হবে কি রেগুলার, এটার কনফ্লিক্টিং হবে ইরেগুলার, অ্যাটেন্টিভ, ইনঅ্যাটেন্টিভ, হেভি, আনহেভি ইত্যাদি। এই ধরনের কিছু কনফ্লিক্টিং ওয়ার্ড বা এর অপোজিট ওয়ার্ডগুলি তোমার বইতে রয়েছে, সেই বইয়ের থেকে তোমরা মাঝে মাঝে সময় সময় মুখস্থ করবে। একসাথে করলে কিন্তু এটা অবশ্যই মনে থাকবে না, এর জন্য তুমি মাঝে মধ্যে যখনই সময় পাবে তখনই এগুলি প্র্যাকটিস করবে, এগুলি একটু মনে রাখার চেষ্টা করবে। কেমন? যেমন তাহলে আমরা কি শিখলাম প্রিয় শিক্ষার্থী? অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে বলে আমরা অলওয়েজ এর পরিবর্তে আমরা একটা নেভার বসাবো। কি বসাবো? অলওয়েজ এর পরিবর্তে আমরা নেভার বসাবো। এছাড়া প্লাস আমরা অপোজিট ওয়ার্ড বসাবো। কেমন? আমরা অপোজিট ওয়ার্ড বসাবো বা কনফ্লিক্টিং ওয়ার্ড বসাবো। অপোজিট মানে বিপরীত শব্দ বসাবো। তাহলে অলওয়েজ, যেমন মাদার্স আর অলওয়েজ টলারেন্ট। মাদার্স আর, মায়েরা কিন্তু সবসময় সহিষ্ণু হয়। কেমন? মাদার্স আর অলওয়েজ টলারেন্ট। মায়েরা কিন্তু সবসময় সহিষ্ণু থাকে। কেমন? আমরা কখনই রাগ হন না। তো মাদার্স আর অলওয়েজ টলারেন্ট, মায়েরা কিন্তু সবসময় সহিষ্ণু বা সহনশীল হন। আমি কি বলেছি? যে এই অলওয়েজ এর পরিবর্তে তুমি একটা নেভার বসাবে, তারপরে এর সাথে যে ওয়ার্ডটা থাকবে তার কনফ্লিক্টিং ওয়ার্ড বা অপোজিট ওয়ার্ড বসাবে। যদি তাই হয় তবে কি হবে? মাদার্স আর। প্রিয় শিক্ষার্থী, আমরা অলওয়েজ এর পরিবর্তে কি বলেছি? নেভার বসাতে। মাদার্স আর নেভার ইনটলারেন্ট। কেমন? ইনটলারেন্ট, TOLERANT, ইনটলারেন্ট। তাহলে টলারেন্ট এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ইনটলারেন্ট বা অসহিষ্ণু। তাহলে মাদার্স আর নেভার ইনটলারেন্ট। তাহলে অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব সেই ব্যাপারে আমরা সম্যক ধারণা দিলাম। আরো উদাহরণ দিতে পারি। তুমি মাঝে মধ্যে মনে করতে পারো যে আসলে এটা যে সবসময় মাঝখানে থাকবে তেমন না, এটা শুরুতেও থাকতে পারে। যেমন অলওয়েজ ডিসক্লোজ দ্য ট্রুথ। অলওয়েজ ডিসক্লোজ, অলওয়েজ দেখো ডিসক্লোজ দ্য ট্রুথ, সবসময় কিন্তু সত্যকে প্রকাশ করবে, এটাকে কখনোই কিন্তু ঢেকে রাখবে না। কেমন? তাহলে অলওয়েজ ডিসক্লোজ দ্য ট্রুথ, সবসময় সত্যকে প্রকাশ করবে, সত্যকে কখনো চেপে রাখবে না, কখনো অস্বীকার করবে না। তাহলে এই অলওয়েজ এর পরিবর্তে আমরা প্রিয় শিক্ষার্থী কি পাবো? নেভার। ডিসক্লোজ এর কনফ্লিক্টিং ওয়ার্ড হবে কি? কনসিল। তাহলে নেভার কনসিল দ্য ট্রুথ, সত্যকে কখনো কি করবে না? লুকিয়ে রাখবে না। এবারে আমরা অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করব সেটা আমরা দেখালাম। এবারে দেখো as soon as যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব। কি বলেছি? as soon as যুক্ত আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করব। as soon
যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব। তো অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে বলে তবে আমরা এর পরিবর্তে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা পাবো নো সুনার হ্যাড, এরপর একটা সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, অ্যাজ সুন অ্যাজ উই গট, দেখো অ্যাজ সুন অ্যাজ উই গট, as soon as we got out of the car, out of the car, the rain started. As soon as we got out of the car, the rain started. এই as soon as যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নেগেটিভ করতে হলে আমি কি বলেছি যে এই as soon as এর পরিবর্তে তুমি প্রথমে no sooner had বসাবে। তাহলে আমরা বসালাম had, হ্যাঁ, এরপর আমি কি বলেছি তুমি সাবজেক্ট বসাবে। তারপরে as soon as এর পরে সাবজেক্ট, তারপরে অবশ্যই একটা ভার্ব থাকবে, সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। কেন? কারণ প্রিয় শিক্ষার্থী আমরা জানি had এর পরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে as no sooner had we got out, তাহলে get got এর প্রেজেন্ট ফর্ম get, পাস্ট ফর্ম got, কেমন এটা একই থাকবে। তাহলে we got out of the car, got out the car, এরপর আমরা একটা then বসাবো, কেমন then the rain started। প্রিয় শিক্ষার্থী, তাহলে কি হলো যে as soon as যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথমে তোমাকে no sooner had বসাতে হবে, তারপরে সাবজেক্ট বসাতে হবে, প্রথম ক্লোজটি। এই ক্লোজ আবার একটা জিনিস, এটা তোমরা বড় হলে শিখতে পারবে বা বাসায় বসে শিখে নেবে। তো as soon as বসাবো, as soon as এর পরিবর্তে আমরা no sooner had বসাবো, তারপরে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট বসাবো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, তারপরে প্রথম ক্লোজটি অপরিবর্তিত অবস্থায় বসাবো। কেমন? তাহলে কি হলো আউট অফ দা কার এখানে, তারপরে তুমি এখানে একটা দেন বসাবে, THAN দেন, তারপরে সাবজেক্ট বসাবে, তারপরে যা আছে তুমি হুবহু কপি করবে। কেমন? তাহলে আমরা as soon as যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিভাবে নেগেটিভ করব সেটা আমরা এখানে দেখালাম। কেমন? এবারে আমরা both ডট ডট এন্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব। কি বলেছি? both ডট ডট এন্ড, অর্থাৎ both এর পরে আমরা হয়তো কখনো অ্যাডজেক্টিভ পাবো, কখনো কোনো ভার্ব পাবো, হ্যাঁ, কখনো আমরা কোনো নাউন পেতে পারি। এরকম যদি থাকে তবে সেই ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব। যেমন it is for him, কি লিখেছি? it is for him, both a tunnel of, it is for him both a tunnel of love and a tunnel of death। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি লিখলাম? it is for him both a tunnel of love and a tunnel of death। এক্ষেত্রে লক্ষ্য করলে দেখো এখানে both a tunnel of love একটা অংশ, আবার and a tunnel of death। এরকম অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে বলে তাহলে আমরা এই both এর পরিবর্তে আমরা not only but also এরকম ব্যবহার করব। কি করব? not only but also। তাহলে এটা কি করলে যদি আমরা এটাকে নেগেটিভ করি তাহলে কি হবে? it is for
হিম। বোথের জায়গায় আমরা কি বসাবো প্রিয় শিক্ষার্থী? নট অনলি এ টানেল অফ লাভ, এই অ্যান্ডকে আমরা রিপ্লেস করব বাট অলসো এ টানেল অফ ডে। বুঝতে পেরেছো আশা করি। এরকম আমরা লিখতে পারি আবার বোথ সঞ্জয় and Sonia were present। তো প্রিয় শিক্ষার্থী আমরা যদি এটাকে নেগেটিভ করি তাহলে হবে কি বোথ। প্রথমে আমরা কি বসাবো? প্রথম বোথের জায়গায় আমরা নট অনলি সঞ্জয়, দ্বিতীয় অ্যান্ড এর জায়গায় আমরা কি বসাবো? বাট অলসো সোনিয়া were present। তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এগুলি বুঝতে পেরেছো। বাসায় এই ধরনের সেন্টেন্স আরো বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে দেখবে এগুলি মনে থাকবে, ভালো পারবে। কেমন? এই স্বল্প সময়ের মধ্যে আসলে এত বড় ধরনের টপিকসের উপরে পাঠদান করা যথেষ্ট কষ্টের। তোমাদের বোঝানো, আমাদের বোঝানো যথেষ্ট কষ্টের উভয় পক্ষেরই। তারপরে আমরা যতটুকু পেরেছি আমরা এখানে বোঝানোর চেষ্টা করেছি। কলমটা পড়ে গেল। এবারে আমরা কিছু কিছু জিনিস আছে যেগুলি আসলে আমরা কোনো কিছুর মধ্যে পড়ে না, যেমন হ্যাবিচুয়াল ফ্যাক্ট হতে পারে, ইউনিভার্সাল ট্রুথ হতে পারে। হ্যাঁ, এই কিছু কিছু জিনিস রয়েছে যেগুলিকে আমরা কোনোভাবেই করতে পারি। এগুলিকে এই ধরনের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করতে হলে সবসময় কি করব? নেগেটিভ ইন্টারোগেটিভ করে দেব। আবার কিছু কিছু জিনিস আছে যেগুলি আমরা অপোজিট ওয়ার্ড বসিয়েও করতে পারি। সেই উদাহরণগুলি তোমরা দেখেছো। যেমন আমরা যদি বলি হি ইজ এ গুড বয়, এখানে প্রিয় শিক্ষার্থী এটাকে কিন্তু আমরা এর অপোজিট ওয়ার্ড বা কনফ্লিক্টিং ওয়ার্ড বসিয়ে কিন্তু এটাকে আমরা নেগেটিভ করতে পারি। তাহলে আমরা লিখতে পারি হি ইজ নট এ ব্যাড বয়, হি ইজ an honest man, he is not an dishonest man, এরকম কিন্তু আমরা লিখতে পারি। কি বলেছি? he is an honest man। তো প্রিয় শিক্ষার্থী আমরা এগুলিকে অপোজিট ওয়ার্ড বসি। তুমি জানো অনেস্ট এর অপোজিট হবে ডিসঅনেস্ট, তাহলে হবে he is not a dishonest ম্যান। এগুলো হচ্ছে আমরা কিছু অপোজিট ওয়ার্ড বসি কিন্তু এই ধরনের সেন্টেন্সকে আমরা নেগেটিভ করতে পারি। যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয় তবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের অপোজিট ওয়ার্ড বসাতে পারবো না। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের নেগেটিভ ওয়ার্ড নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। যেমন আই গেট আপ আর্লি ইন দা মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি। আই গেট আপ আর্লি ইন দা মর্নিং। এই ক্ষেত্রে এই ধরনের সেন্টেন্স যদি নেগেটিভ করতে বলে তবে আমাদের আসলে এগুলিকে করতে হবে এরকম নেগেটিভ ইন্টারোগেটিভ। তো এটা দেখো আসলে প্রেজেন্ট টেন্সে রয়েছে, কাজে আমি লিখবো নেগেটিভ ইন্টারোগেটিভ যদি হয় সেখানে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা ডু, ডিড কিংবা ডাজ এর সহায়তা নেই। যেহেতু এটা নেগেটিভ করতে হবে তাহলে আমাকে ডোন্ট কিংবা ডাজেন্ট। তো যেহেতু এটা প্রেজেন্ট টেন্স এবং এটা ফার্স্ট পারসন, কাজে এর সাথে তো এস বা ইএস নেই, কাজে হবে ডোন্ট। ডোন্ট আই গেট আপ আর্লি ইন দা মর্নিং।
তো প্রত্যেকদিন সকালে আমার ঘুম থেকে ওঠার অভ্যাস রয়েছে, তো এটা আমরা বলতে পারি আসলে এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এবার চিরন্তন সত্য যদি হয় বা ইউনিভার্সাল ট্রুথ, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা তোমরা সবাই জানো এবং এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ। তো এই ইউনিভার্সাল ট্রুথ যদি হয়, এগুলোকেও কিন্তু আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ করে করতে হবে, তাহলে হবে এটা ডাজেন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। তো প্রিয় শিক্ষার্থী, এরকম যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয় কিংবা ইউনিভার্সাল ট্রুথ হয়, তবে তোমাকে কিন্তু অবশ্যই নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। আবার কিছু কিছু খানিকক্ষণ আগে আমি কিন্তু বলেছি যে কিছু কিছু সেন্টেন্স আছে যারা আসলে কনফ্লিক্টিং ওয়ার্ড বসিয়ে তার নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, কিন্তু কিছু জিনিস আছে যেগুলি তোমাদের কাছে মনে হয় আসলে এগুলি কনফ্লিক্টিং ওয়ার্ড। যেমন আমরা স্বভাবতই জানি যে হোয়াইট, আমরা ধরে নিই যে এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ব্ল্যাক। এখন যদি আমি উদাহরণ দেই, আই উইয়ার ব্ল্যাক শার্ট, আমি কালো শার্ট পরি, ব্ল্যাক শার্ট সরি। এখন তুমি যদি মনে মনে চিন্তা করো যে আসলে স্যার বলছেন যে উনি ব্ল্যাক শার্ট পরেন, তার মানে হচ্ছে উনি সাদা শার্ট পরেন না, তাহলে কিন্তু এটা আসলে এই ধরনের করলে কিন্তু হবে না। এটা কিন্তু কনফ্লিক্টিং তুমি ওয়ার্ড যদি মনে করো যে ব্ল্যাকের আমি হোয়াইট শার্ট এরকম বসাবো, তাহলে কিন্তু করা যাবে না। এক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই ডেফিনেটলি তোমাকে এটাকেও কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। অনেকে যদিও বলে যে আসলে আমরা এটা ব্ল্যাকটাকে হোয়াইট করতে পারি, তাহলে আমি বলবো যে আমার গায়ে যে শার্টটা দেখেছো এটা কি কালার আমি জানি না, নিজেও বলতে পারবো না, তাহলে এর অপোজিট কালারটা কি হবে সেটা নিশ্চয়ই বলতে পারবে না। ঠিক একইভাবে আমি যদি বলি যে আমি একটা ব্লু শার্ট পরি, তাহলে তুমি ব্লু শার্টের অপোজিট কি হবে সেটাও বলতে পারবে না। কেমন? যদি বলি রেড, তাহলে এর অপোজিট ওয়ার্ড কি সেটাও তুমি বলতে পারবে না। কাজে এই ধরনের সেন্টেন্সকে তোমাকে অবশ্যই অপোজিট ওয়ার্ড না অবশ্যই এই ধরনের সেন্টেন্সটাকে আসলে নেগেটিভ ইন্টারোগেটিভ করাটাই কিন্তু যথেষ্ট যুক্তিযুক্ত। তাহলে এটা কি করবে? ডোন্ট আই, কেমন? ডোন্ট আই উইয়ার ব্ল্যাক শার্ট। এরকম আমরা কিছু কিছু জিনিস আছে যেগুলোতে আসলে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ ছাড়া অন্য কোনো পন্থায় এটা করতে পারবো না। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে ক্লাসের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। জানি আরো অনেক কিছু জানার ছিল, তোমাদের অনেক কিছু বলার ছিল, সবগুলি কিন্তু আমি বলতে পারিনি সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে। এরপর যখন আমি আবার তোমাদের এই ব্যাপারে ক্লাস নিব, তখন আবার যে সমস্ত জিনিস রিমেইনিং রয়েছে সেগুলি আমি তোমাদেরকে পাঠদান দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা আজকে আমার ক্লাস মনোযোগ দিয়ে শুনেছ এবং খানিকটা হলে উপকৃত হয়েছ। আমি সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল কর্তৃক যে এই শিক্ষা ব্যবস্থার আয়োজন করা হয়েছে দূরশিক্ষণের, এই জন্য আমি প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আমি আমার শিক্ষকের পক্ষ থেকে প্রতিষ্ঠানকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আর তোমরা আশা করি এই চ্যানেলটি খুব মনোযোগ সহকারে দেখবে। এই সময় তোমরা তোমাদের সময়কে এদিক সেদিক করে নষ্ট না করে সুন্দর বই পড়বে, যেখানে বোঝো না হ্যাঁ সেই ব্যাপারে তুমি তোমার শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করবে, ওনাদের কাছে তোমরা বলবে, তাহলেই দেখবে যে আসলে আমরা এই সময়টাকে আলস্যে কাটিয়ে না দিয়ে এই সময়টাকে আমরা ফ্রুটফুলি আমরা এটা কাটাতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আমি আজকে এখানে শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।